আসসালামু আলাইকুম। জাতির বিবেক ও কলম সৈনিক হিসাবে আজ আমি আপনাদের দ্বারস্থ হয়েছি। আমি একজন নিরুপায় ও অসহায় প্রবাসী হিসেবে আপনাদের দ্বারস্থ হয়েছি। আমি আপনাদের সন্দীপের সন্তান। আমি দীর্ঘ একটানা 42 বছর যাবত চাকরি করি। 16 মাস পূর্বে বাংলাদেশ আসে। আমার পৌরসভায় 8 নম্বর ওয়ার্ডে সৌদির বাড়ি। আমার 3 পুত্র 2 কন্যা সন্তান রয়েছে। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্তে মন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমার প্রথম সংসারে 2 ছেলে 1 মেয়ে রেখে আমার প্রথম স্ত্রী ডেলিভারিতে মৃত্যুবরণ করার পর আমি দ্বিতীয় বিয়ে করি। আমার স্ত্রী ও প্রথম সংসারের সন্তানদেরকে একসাথে রেখে প্রবাস চলে যায়। আমার দ্বিতীয় সংসারে 1 পুত্র ও 1 কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু আমার দ্বিতীয় সংসারটাও 7 বছরের মাথায় পারিবারিক বিরোধের কারণে সেই সংসারও ভেঙে যায়। এরপর আমি তৃতীয় বিবাহ করি। প্রতারক মাসুম আমার প্রথম সংসারের দ্বিতীয় সন্তান। আমি যখন প্রবাসে চলে যাই, আমার প্রবাসী বেতন ব্যাংক থেকে, বিকাশের থেকে এবং অন্যান্য মাধ্যমেও বিভিন্ন সময় পাঠানো টাকা পয়সা পারিবারিক সকল বিষয়ে আমার এই সন্তান মাসুমের দ্বারা নিয়ন্ত্রিত হতো। কিন্তু বছর যাওয়ার পর কিছু বছর যাওয়ার পর আমার তৃতীয় স্ত্রীর সাথে তাদের বনিবনা না হওয়ার বিভিন্ন সময়ে পরিবারের ঝগড়া লেগে থাকতো। আমি প্রবাস থেকে কোনো কিছু নিজের চোখে দেখতাম না বিদায় আমার সাথে বেশি ভালো মাসুমের সাথে যোগাযোগ হতো। সে আমাকে তার মন গড়া যাবতীয় সমস্যা এবং তার মায়ের নামে বিভিন্ন সময় বদনামি এবং আমি যাতে আমার তৃতীয় স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিই সেই বিষয়ে আমার কানবাড়ি করতো। এমনকি আমার সাথে কারোর সাথে যোগাযোগ না করা সে বিষয়েও সে জোর খাটাতো। আমি মোবাইলে তেমন ব্যবহার করতে পারি না বা এই বিষয়ে কোনো কিছু না জানা বোঝার কারণে আমি তার মিথ্যা ও বানোয়ার কথাগুলোর বিশ্লেষণ করতে পারি নাই। সে আমার তৃতীয় স্ত্রী ও তার ঘরে একটা মাত্র কন্যা। আমার ঘর থেকে ঝামেলা সৃষ্টি করি তার বাবুর বাড়িতে পাঠায় দেয় এবং আমাকে সে আমার স্ত্রীকে ডিভোর্স প্রদান করার জন্য চাপ সৃষ্টি করে। আমি বাধ্য হই কিছু বুঝার আগেই আমার তৃতীয় স্ত্রীকে আমি মৌখিকভাবে তালাক প্রদান করি। শুধু তা নয়, আমার সাবেক তৃতীয় স্ত্রীর কাবিন ও সালিশ খরচ বাবদ 5 লক্ষ টাকা আমি সাথে সাথে এই মাসুমের কাছে পাঠিয়ে দিই। কিন্তু আমি পরবর্তী জানতে পারি আমার সাবেক স্ত্রীর কাবিনের সমস্ত টাকাও সে আত্মসাৎ করে রেখে দেয়। তাকে কাবিনের কোনো টাকা প্রদান করে নাই। আমার সাবেক তৃতীয় স্ত্রী প্রায় 3 মাস পূর্বে মারা যায়। সে তাতেও ক্ষান্ত হয়নি। আমার বাড়ি এবং বাগান সহ প্রায় 13.5 করা জায়গা আমার মালিকানা জায়গা আমাকে রাস্তার ধারে জায়গা ক্রয় করবে এই বলে আমাকে ম্যানেজ করে করাবতী তখনকার 65,000 টাকা বলছে আমাকে জমিনের মূল্য, কিন্তু কে বেচছে 1,20,000 টাকা করে কাবিনে দূরে লিখছে বিক্রি করে দেয়। 1,20,000 টাকা করে বিক্রি করে দেয়। আমি তার সকল বিষয়ে বিশ্বাসে সমস্ত কাজে রাজি হওয়াতে আমার নামে জায়গা ক্রয় করার মর্মে ও সেই টাকাগুলা দিয়া মোমনা সেখান্তর বালিকা উচ্চ বিদ্যালয়ের ঠিকানার ঠিক সামনে 3 করা জায়গা ক্রয় করি এবং সোনালী ব্যাংকের সংলগ্নে বাই গলিতে জায়গা ক্রয় করি। সেইখানে 2য় তলা বিশিষ্ট একটা ভবন নির্মাণ করি। আমি ভবন নির্মাণের সময় তার নিকটে দফায় প্রায় 2 কোটি টাকা চেয়েও বেশি ক্রমে তার নিকট প্রেরণ করি। আমি বিদেশ থেকে মাসুমের অ্যাকাউন্টে নাম্বারে ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক এবং বিকাশ পাঠানো টাকা সমস্ত ডকুমেন্ট ও রিসিপ্ট সংগ্রহ আছে। আরো কিছু ডকুমেন্ট আমি ব্যাংক থেকে
প্রিন্ট করার জন্য মাসুমের সহযোগিতা চাইলে সে আমাকে যেতে রাজি হচ্ছে না। এবং সেই বিষয়ে কয়েকবার মান্যগণ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে বৈঠকও সম্পূর্ণ হলেও সে যাচ্ছে বলে দিন অতিবাহিত করে থাকে। অতি দুঃখ ও পরিতাপের বিষয় এই যে আমি প্রবাসে থাকায় তাহার প্রতারণার ফাঁদে আমি বুঝার আগেই সে আমার অনুপস্থিতি আমার টাকা কিনা সমস্ত সম্পত্তি এবং নিম্নাধীন দ্বিতীয় তলা ভবন ও দোকানপাট সে তাহার নামে দলিল এবং ওর নামজারি করে ফেলে। আমি সর্বশেষ 30 বছর একটানা প্রবাস কাটিয়ে যখন দেশে আসি সে আমার সাথে কয়েকদিন পর থেকে শুরু করে মানসিক টর্চার এবং ও তার স্ত্রী তার দ্বারা বিভিন্ন নির্যাতন এবং মাসুম আমার সারা জীবনের প্রবাসের গাম জড়ানো সমস্ত অর্থ আত্মসাৎ করছে। আমার জায়গায় সম্পত্তি আমার আগসরে আমার সাথে কৌশলে পাওয়ার অ্যাটর্নি নিয়ে বিক্রি করি তার সমস্ত অর্থ জায়গা ক্রয় করার নামে সে আত্মসাৎ করছে। সাংবাদিক বাইগণ সে আমার খুব আদরের সন্তান ছিল। সে আমার এখন আর দেখতে পারে না। সে নানানভাবে আমার হ্যাও প্রতিপন্ন করে এবং তার স্ত্রী পক্ষে নিয়ে আমাকে বাসা থেকে তাড়ানোর যুদ্ধ কোস্টগার্ড এবং উকিলের কাছে গিয়ে আমি তার স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার মিথ্যা আশ্রয় নিয়ে আমাকে মামলার ফাঁসানোর চেষ্টা করে। আমি বর্তমানে বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত এবং নানা শারীরিক জটিলতায় ভুগছি এবং মানবতার জীবন যাপন করছি। সাংবাদিক ভাইগণ, পরিশেষ বলতে চাই, মাসুম আমার প্রতি এমন প্রতারণা করে আমার সারা জীবনের সকল অর্থ আত্মসাৎকারী মাসুমের দৃষ্টান্তমূলক বিচার চাই এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের উপযুক্ত বিচার চাই। আমি বাকি জীবন সুখে শান্তিতে অতিবাহিত করতে চাই এবং শান্তিপ্রিয় ভাবে আমার টাকা কেনার সম্পত্তি এবং ভবনের মালিকানা ফিরে ফেলাতে চাই। আমি মাননীয় এমপি মহোদয় ও প্রশাসনের সহযোগিতা কামনা করি। সংবাদপত্র দেশের চতুর্থ স্তম্ভ। আরো সাংবাদিকেরা এই স্তম্ভকে কেন্দ্র করেই তাদের সাংবাদিকতা ও আমি আশা করি আমার এই কুলাঙ্গ সন্তানের কৃতকর্মের উন্মোচনে জনসম্মুখে তুলে ধরে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়া প্রকাশ করবে। ধন্যবাদ। ইকবাল হোসেন দালাল, সৌদি প্রবাসী, সাবেক পিতা মৃত দেলোয়ার হোসেন চৌধুরী, তারিখ 4 মে 2026। প্রশাসনের নিকট যখন গেছে প্রশাসন ভিত্তিক আপনি কিরকম সাপোর্ট পেয়েছেন? কোনো সাপোর্ট হয়ে যেত। গেছিলেন আপনি? গেছি না, নৌবাহিনীর কাছে গেছি না। নৌবাহিনীর কাছে গেছে, নৌবাহিনী নিয়ে এরা মারধর করছে, বলছে টাকা দিব, মানে প্রতি মাসে মাসে টাকা দিব। আচ্ছা, একটা বিষয় আমি জানি, সত্যতা আপনি বলবেন। আমরা যেটা শুনছি, শোনার কথা কি, আমরা তা দেখি নাই, শুনছি আপনি কমপ্লেক্স মাঠে গড়াগড়ি দিয়ে মুখে ধুল ভালু নিয়ে কোস্টগার্ডের কাছে গেছেন। আমি শুনছি আর কি, তখন কোস্টগার্ড আপনার অভিযোগ শুনে মাসুমকে তাৎক্ষণিক ধরে নিয়ে গিয়ে প্রচন্ড প্রহর করছে। পরবর্তীতে কোস্টগার্ড প্রমাণ পাইছে যে আসলে মাসুম আপনার গায়ে হাত তোলে নাই। বিষয়টার সত্যতা কি আপনি বলেন? না, এইটা করে হাল্লার কসম আমার জীবন এরকম কিছু হয় না, কিছু না। আমি এই শার্ট 60 টাকা দিয়ে গেছি কোস্টগার্ডের কাছে। আমার 2টা শার্ট আছে। কোস্টগার্ড তো তাকে মারছে বলে শুনছি, সত্য কিনা? আমি এখানে ছিলাম, 3 রুম পার লেগেছে। মারছে না মারছে আল্লাহ জানে। তো এই কান্দাকাটি করে বাড়িছে, বাড়ি হের বলেছে, বনে আই আমাকে বলেছে প্রেমিকা আইছে, প্রেমিকা আই তখন বলে আরো গাল প্রেমিকা এখন আছে, আরো আছে। আছে। আচ্ছা, তো প্রেমিকা আইছে, প্রেমিকাই আরে গালি গালা গুন্ডা হচ্ছে। আমি একটু স্পেসিফিকলি জানতে চাচ্ছি যে কোস্টগার্ড যে তাকে ধরে নিয়ে গেছে, মারছে মারা না সেটা আমরা দেখি নাই, আবার কি মনে ছেড়েছে? ধরে নিয়ে গেছে, ছেড়েছে কেন? ধরে নিয়ে এসে আমি বললো, আঙ্কেল আমার ছেলে তো আমি কোটি টাকা পয়সা দেন, আমি বলেছি মিথ্যা কথা, আমার কাছে প্রমাণ আছে। তো প্রমাণ লিখেছে, প্রমাণ লিখে যাওয়ার পরে বললো যে ঠিক আছে, আপনি বাজারে যখন দইটা আসতে গেলেছে টাকা আপনার ঠিক আছে, আর ওইটা সমাজে নিয়ে বটে করে। আমার বিচারে বললাম বলছি 10 মাস ঘুরেছে আমারে, 10 মাস ঘুরে আমার বিচারটা করো না।
লাস্ট আপনার ছেলে কি করে? ছেলে জন্মের পর থেকে ঘুরি ফিরি খা, এখন রাতে বললো শো এই অবস্থা। কোনো কাজ কাম না, করে না? কোনো কাম করে নাই, ফালতু কথা বলি না। কোনো কাম করে নাই। মানে তার অর্থের মানে অর্থ জোগান হলে যে 40-50 টাকা ঘর ভাড়া তোমার ভাড়া ভাই এটাই কথা। আচ্ছা ঘর ভাড়া দিবে সংসার চলে। টাওয়ার ভাড়া ভাই এটাই দিছ, খার ঘুম অবস্থা। একটা টাওয়ার আছে ওই হ্যাঁ, জায়গায় জানি মধ্যে আমি জানি। আচ্ছা এমনি সামাজিক ভাবে তো বা আপনাদের যাদের সাথে সম্পর্ক আছে এই জাতীয় লোকও তো আপনাদের ফ্যামিলিগত ভাবে বসছে, সুরা হয়নি কেন? না সুরাটা শুরু মানে উনি আর বসে না, মানে বলছে যে ব্যাংকের থেকে যে এইটা ডকুমেন্ট তুলে নিয়ে আসো, তোর বাবা কইতেছে এটা এ যাও না, আসো না, বসো না, এটা নিয়ে আমার মানে এটা স্টেট নিয়ে- ব্যাংকে আর এই বিকাশে একটা স্তরে অ্যাকুইডিয়াও 260 লাখ টাকা। আচ্ছা কোস্ট গার্ডে তো তাকে মারছে বলে আমরা খবর পাইছি, আমরা তো দেখি নাই, কিন্তু কি মনে আপনার হাতে তুলে দিয়ে ছেড়ে দিছে যে আপনার কোনো যে ওনার না, কোনো বাবাকে আমার এই টাকা দিবে আর না দিবে না না, না না এর কিছু বা হাত খরচ দিবে আর খাওয়াবে, এরকম কিছু বলে না না? এটা না শুধু কথা ইয়ে কইছে যে ঠিক আছে আমি তো 3000 টাকা 2 মাসে আমি 6000 টাকা ওষুধ করো, 6000 টাকা ওষুধ করো, কেন 3000 টাকা মাই বিজন নাই না বসা চলে এসে এটা তো না কথা। এমনি আপনি এতদিন খাওয়া থাকা কোথায় ছিল? আজ যে 2 বছর ধরে বাইরে খাই, হোটেলে খাই আর এই যে বাচ্চা বিজয় এর বাড়িতে আত্মীয় স্বজন আছে আমার প্রতিবেশী, আপনার হোটেলে খাবারের টাকার উৎস কি? মাই দিতে দেয় ইয়ে দেয় আখা চালা দেয় হ্যাঁ, এগুলো আমরা আত্মীয়-স্বজনের। আত্মীয় স্বজনের কাছে দেয় ও আমরা। মা ওই আনের মা ওই মন্দার তো আচ্ছা আর কারো প্রশ্ন আছে কি? এখন আপনি রিসেন্টলি কি চাচ্ছেন মানে বিজয় আমার টাকা পয়সা চাই, আমার টাকা দিচ্ছে আমি টাকা ওনার দিচ্ছি টাকা ফেরত স্যার। আমার টাকা তুমি টাকা পয়সা পাচ্ছ। হ্যাঁ ঠিক আছে